অনেক আগে ধারণা ছিল যে ভাস্কুলার রিমডেলিং সম্পর্কে একটা ভিন্ন ধারণা ছিল। এখন ভাস্কুলার রিমডেলিং সম্পর্কে একটু ডিটেইল ধারণা আছে বিজ্ঞানীদের। এই ছবিটা দেখলেই আমাদের আইডিয়া পরিষ্কার হবে। এখানে আছে একটা নর্মাল আর্টারির ইন্টিমা মিডিয়া অ্যাডভেন্টিসিয়া, এই মাঝখানে স্মুথ মাসেল আছে। ঠিক এই লেয়ারে যদি ফ্যাট জমতে শুরু হয় তখন আমরা সেটাকে বলি আর্লি অ্যাথেরোমা। এবং এইটা থেকে এটাও হতে পারে, এটাও হতে পারে, আবার এটা থেকে এটাও হতে পারে, এটাও হতে পারে। এটা যদি আরও বাড়ে তখন এখানে একটা ফাইব্রাস ক্যাপ তৈরি হয়। এই জিনিসটা খুবই খেয়াল করার মতো। এবং এটাকে বলা হচ্ছে ভালনারেবল প্লাক। এখানে ফাইব্রাস ক্যাপটা থিন থাকে এবং লিপিড পুল অনেক বড় হয় আর অনেক ইনফ্ল্যামেটরি সেল থাকে। এটা যদি ঠিক হয়ে যায় তাহলে এরকম হবে, স্টেবিলাইজড প্লাগ বলবো আমরা এটাকে। স্মল লিপিড পুল, থিক ফাইব্রাস ক্যাপটা ঠিক হয়ে গেল, অসুবিধা নাই। এখান থেকে ওইটা ঠিক হয়ে যেতে পারে, আরও খারাপ হয়েও ঠিক হতে পারে। আর যদি এই জিনিসটা লিক হয়ে যায় তখন আমরা এটাকে, এই কন্ডিশনটাকে বলতেছি যে থ্রম্বোসিস অফ এ রাপচার্ড প্লাক। একটা প্লাক রাপচার হয়ে গেছে এবং থ্রম্বোসিস হইতেছে। এখান থেকেও হিলিং হয়ে যাইতে পারে। হিলিং হয়ে এরকম হয় এবং লুমেনটা ন্যারো হয়ে যায়। এখন আমাদের ধারণা যে এভাবেই টোটাল লুমেন ঠিক থাকে বা আউটার ডায়ামিটার ঠিক থাকে, ভিতরে আস্তে আস্তে ন্যারো হয়। এই পর্যন্ত এই স্লাইডে আমরা বলতেছি। এখন এখানে দেখা যাচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোসিস যে ক্যালসিফিকেশন, সেটা ধারাবাহিকতাটা কীরকম। সাপোজ এটা একটা নর্মাল ভেসেল ওয়াল, আর্লি স্টেজে এখানে সামান্য ফ্যাটি স্ট্রিক আসলো, আর একটু লিপিড জমা হলো, এরপর এখানে হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল আসা শুরু করলো এবং কিছু ক্যালসিফিকেশন হওয়া শুরু হলো। এবং এরপর এই যে একটা প্লাক তৈরি হলো, এটা অনেক সময় স্কারও হতে পারে, ক্যালসিফাইড প্লাক। এবং এরপরের স্টেজ থেকে বলা হচ্ছে ভালনারেবল, অর্থাৎ এই জিনিসটা তো আমরা আগেও পড়ছি যে এটা রাপচার হয়ে যাইতে পারে। এবং ঠিকই দেখা গেল যে এটা রাপচার হয়ে গেছে এবং এরপরে থ্রম্বাস ফর্মেশন হয়েছে, যেভাবে আমরা আগের ছবিতে বলছিলাম। এবং মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে, অবস্ট্রাকশন হয়ে লুমেনটা পুরো ব্লক হয়ে যেতে পারে এবং কার্ডিয়াক সিমটম দেখা দিতে পারে। এটাই মোটামুটি সিকুলি। এখন আজকে আমাদের প্রেজেন্টেশনের যেটা মূল কথা ছিল যে পজিটিভ এবং নেগেটিভ রিমডেলিং অফ দ্য, যে কোনো ভেসেলেরই এই জিনিসটা আছে, কিন্তু আমরা ক্যারোটিড ভেসেলেরটাই বলতেছি। ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে এটাকে বলা হয় কালপ্রিট লেশন। এখানে যে অ্যাথেরোমা আছে, এই জিনিসটা যদি লুমেনের বাইরের দিকে একটা বালজিংয়ের মতো করে, শুধুমাত্র তখনই আমরা এটাকে বলবো পজিটিভ রিমডেলিং। তার মানে ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে ওকে রাখার চেষ্টা করে, বাইরের দিকে বাড়ার চেষ্টা করে, যদিও সামান্য অবশ্যই কমবে। আর নেগেটিভ রিমডেলিং হচ্ছে বাইরের না, বরং ভিতরের দিকেই চেপে আসবে। এটা হলো নেগেটিভ রিমডেলিং। আর এখানে একটু আবার সেই জ্ঞান দরকার আছে, সেটা হলো যে ভেসেলের যে টিউনিকা মিডিয়া এবং যে এক্সটার্নাল ইলাস্টিক মেমব্রেন, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। যদি এক্সটার্নাল ইলাস্টিক মেমব্রেনটা বাইরের দিকে বালজিং হয় তখনই আমরা সেটাকে বলতেছি পজিটিভ রিমডেলিং। আর যদি ভেতরের দিকে ইয়াটা বজায় থাকে, অ্যাথেরোমা থাকলেও যদি ভেতরের দিকে কনভেক্সিটি থাকে, তাহলে আমরা সেটাকে বলতেছি নেগেটিভ রিমডেলিং। পজিটিভ রিমডেলিং একটা চিন্তার মতোই বিষয়, কারণ এখান থেকে আমরা কয়েকটা রোগী পাইছি যে তাদের কোনো ধরনের স্টেনোসিস নাই, কিন্তু তাদের আবার পজিটিভ রিমডেলিং আছে। আমি দেখছি যে এইভাবে রিপোর্ট করছে ডাক্তাররা। কাজেই পরে আমি সার্চ করে দেখলাম যে হ্যাঁ, পজিটিভ রোগীরা খুবই ঝুঁকির মধ্যে আছে, ঝুঁকিপূর্ণ। এর উপরে কয়েকটা রিসার্চ করা হয়েছে। এখানে আমরা দেখতেছি যে
এই ছবিতে মনে হচ্ছে যে ভেসেলের লুমেন ঠিক আছে, বরং বাইরে থেকে আলাদা একটা হাইপোডেন্স কন্টিনিউয়াস শ্যাডো দেখা যাচ্ছে। যেমন আপনারা যদি এখান থেকে এখানকার ডায়ামিটার দেখেন, তো এখান থেকে এখানকার ডায়ামিটার অবশ্যই বেশি, তার মানে আউটার ডায়ামিটার বাড়ছে। ভিতরে অবশ্যই আমার কাছেও মনে হচ্ছে যে একটু চাপছে, কিন্তু এখানকার থেকে বাইরের দিকেই বেশি। তো এটাই হচ্ছে পজিটিভ রিমডেলিং। এবং অ্যাকচুয়ালি যদি আমরা ভেসেলটাকে দেখি, তো তাহলে আমরা এরকম দেখতে পারবো। কাজেই এই জিনিসটা ডায়াগনোসিস করা আশা করি সহজ হবে। কাজে আজকে আপনারা সবাই এটুকুই মনে রাখুন যে পজিটিভ রিমডেলিং ঝুঁকিপূর্ণ। পজিটিভ রিমডেলিং কীভাবে হয় সেটা জানলাম, এবং এইভাবে আমরা যে একটা ডায়ামিটার ঠিক রেখে যদি বাইরের দিকে একটা হাইপোটেন্স বালজিং পাই, যেখানে টোটাল ডায়ামিটার বেশি মনে হচ্ছে, ওটাকে যদি ইনক্লুড করি তাহলে সেটাই পজিটিভ রিমডেলিং। আপনাদের বিস্তারিত কমেন্টের আশায় থাকলাম।